গল্পটি শুরু হয় মনুমেন্ট ভ্যালির সেই রোমাঞ্চকর দৃশ্য দিয়ে, যা দেখলে যে কারো বুকের ভেতর কেঁপে ওঠে। এখানকার সমতল আর খাড়া পাহাড়গুলো যতটা সুন্দর দেখতে, আসলেই ততটাই বিপজ্জনক আর প্রতারণামূলক। এখানে আমরা দেখি যে 5জন মানুষ এই খাড়া পাহাড়গুলোতে চড়ার চেষ্টা করছে। এই 5জন পর্বতারোহীর মধ্যে 3জন একই পরিবারের সদস্য। বাবার নাম রয়েস, যিনি একজন অত্যন্ত অভিজ্ঞ এবং পুরনো পর্বতারোহী। তার সাথে তার মেয়ে অ্যানি আর ছেলে পিটারও আছে। এদের ছাড়াও আরো 2জন এই দলের অংশ, কিন্তু তারা ততটা অভিজ্ঞ নয়। আর এটাই এই দুর্ঘটনার সবচেয়ে বড় আর কালো কারণ হয়ে উঠতে চলেছে। রোদের তীব্র তাপ আর পাহাড়ের উচ্চতার মাঝে এই 5জন ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে যাচ্ছিল। যে 2জন রয়েস আর তার ছেলে মেয়েদের থেকে একটু উপরে চড়ছিল, তারা হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে। পাহাড়ের পিচ্ছিল পৃষ্ঠে তাদের পা আটকে থাকে না, এবং পরের মুহূর্তেই তারা 2জন হাজার হাজার ফুট উচ্চতা থেকে নিচের দিকে পড়তে শুরু করে। এখন সবচেয়ে ভয়ঙ্কর আর শিহরণ জাগানো বিষয়টা ছিল এই যে এই 5জন একই দড়িতে পরস্পরের সাথে বাঁধা ছিল। উপরে সেই 2জন পড়তেই তাদের ওজনের ধাক্কায় একে একে বাকি সবাইও পাহাড়ের পৃষ্ঠ থেকে আলাদা হয়ে যায়। এখন দৃশ্যটা এমন ছিল যে 5জনই শূন্যে মাত্র একটা দড়ির সাহায্যে ঝুলছিল, যেটা পাহাড়ের উপরের অংশে একটা ছোট্ট হুকের সাহায্যে আটকে ছিল। কিন্তু সেই দড়ি আর সেই হুক এই 5জনের ভারী ওজন সামলানোর জন্য তৈরি করা হয়নি। বাতাসের তীব্র ঝাপটা আর 5জনের ওজন সেই দড়িকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল। সবাই একসাথে নিচে পড়ার আগেই যে 2জন সবার উপরে ছিল, তারা ধাক্কার কারণে দড়িতে এখন সবার নিচে ঝুলছিল। তখন হঠাৎ তাদের দিকের দড়ি ছিঁড়ে যায় এবং চোখের পলকে তারা গভীর খাদে পড়ে যায়। এখন সেই দড়িতে বাকি ছিল শুধু রয়েস, তার ছেলে পিটার আর মেয়ে অ্যানি। কিন্তু বিপদ তখনও কাটেনি। ওজন কমলেও দড়ি ধীরে ধীরে হুক থেকে সরে যাচ্ছিল, এবং সেই হুক পাথর থেকে বাইরে বেরিয়ে আসছিল। রয়েস তৎক্ষণাৎ বুঝে যায় যে আর কয়েক সেকেন্ডের মধ্যে ওজন কমানো না গেলে দড়ি পুরোপুরি উপড়ে যাবে এবং তার 2 নিরীহ সন্তানও তার সাথে মারা পড়বে। রয়েস তার মেয়ে অ্যানিকে চিৎকার করে বলে যে সে যেন পাহাড়ের কোনো ফাটলে ক্ল্যাম্প লাগানোর চেষ্টা করে, যাতে দড়িকে আরেকটু সহায়তা মেলে এবং হুকের উপর চাপ কমে। অ্যানি তার পুরো শক্তি ঢেলে দেয়। তার শরীর কাঁপছিল, কিন্তু তার হাত সেই ফাটল পর্যন্ত পৌঁছায় না, যেখানে ক্ল্যাম্প লাগিয়ে সবার যান বাঁচানো যেত। রয়েস সবার নিচে ঝুলছিল এবং তার ঠিক উপরে তার ছেলে পিটার। রয়েস এমন একটা পাষাণ হৃদয়ের সিদ্ধান্ত নেয় যা শুনলে যে কারো বুক ফেটে যাবে। সে তার ছেলে পিটারের দিকে তাকায়। তার চোখে বাবার ভালোবাসা আর সন্তানদের বাঁচানোর আকুলতা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বলে, পিটার, ছুরি বের করো, আমার দড়ি কেটে দাও। পিটার আর এনি এটা শুনে স্তব্ধ হয়ে যায়। এনি চিৎকার করে পিটারকে বারণ করে যে সে যেন এই ভয়ঙ্কর পদক্ষেপ না নেয়। পিটারের পুরো শরীর কাঁপছিল। সে নিজের হাতে তার বাবার দড়ি কি করে কাটবে? তার জানা ছিল যে দড়ি কাটলেই তার বাবা হাজার হাজার ফুট নিচে পড়ে যাবেন। শেষমেশ চোখের জল আর ভারী মনে বাধ্য হয়ে পিটার ছুরি দিয়ে দড়ি কেটে দেয়। রয়েস দ্রুত নিচে পড়ে যায় এবং তার জীবন দিয়ে দেয়। এখন কাহিনী এখান থেকে 3 বছর এগিয়ে যায়। সেই ভয়াবহ দুর্ঘটনা পিটারের আত্মাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। বাবার মৃত্যুর অপরাধবোধ তার মনে এতটাই গেড়ে বসেছিল যে সে পাহাড়ে চড়া চিরতরে ছেড়ে দেয়। এখন সে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের জন্য একজন ফটোগ্রাফার হিসেবে কাজ করে। সে পাহাড় থেকে অনেক দূরে থাকতে চাইছিল, কিন্তু হয়তো ভাগ্যের অন্য কিছু মনে ছিল। যখন সে একটা তথ্যচিত্রের শুটিং করছিল, তখন তার কাছে খবর আসে যে একটা বড় আর উচ্চমানের দল K2 পাহাড়ে চড়ার প্রস্তুতি নিচ্ছে। K2, যাকে পৃথিবীর 2য় সর্বোচ্চ এবং সবচেয়ে প্রাণঘাতী চূড়া বলা হয়। পিটার গভীর ধাক্কা খায় জানতে পেরে যে এই দলে তার নিজের বোন অ্যানিও আছে। অ্যানি এখন একজন বিখ্যাত পর্বতারোহী হয়ে উঠেছে এবং সারা পৃথিবীতে তার অনেক বড় নাম হয়েছে। সে তার বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করে চলেছিল। পিটার তার বোনের সাথে দেখা করতে বেস ক্যাম্পে পৌঁছায়। বছরের পর বছর পর যখন এই 2 ভাই বোনের মুখোমুখি হওয়া হয়, তখন সেখানে কোনো খুশি বা জড়িয়ে ধরার দৃশ্য নেই, বরং একটা অদ্ভুত নীরবতা আর পুরনো রাগ দেখা যায়। আসলে এনি আজও তার বাবার সেই মৃত্যুর জন্য পিটারকেই দায়ী মনে করে। পিটার জানতে পারে যে 5জনের একটা দল, যেখানে তার বোন এনিও আছে, মঙ্গলবারের মধ্যে চূড়ায় পৌঁছানোর পরিকল্পনায় আছে। এই পুরো মিশনের নেতা আর অর্থদাতা হলো এলিয়েট ওয়ার্ন, যে সম্প্রতি একটা এয়ারলাইন কোম্পানি কিনেছে। তার পরিকল্পনা ছিল যে যখন সে K2 চূড়ায় দাঁড়াবে, ঠিক সেই সময় তার এয়ারলাইনের প্রথম ফ্লাইট
পাহাড়ের উপর দিয়ে যাবে এবং পৃথিবী তার শক্তির পরিচয় পাবে। চড়াই শুরু হওয়ার আগের রাতে এলিয়েট সেখানে এক জমকালো পার্টির আয়োজন করে। সবাই খুশি ছিল, কিন্তু তখনই সেখানে একজন রহস্যময় আর গভীর মানুষ আছে যার নাম ভিক। ভিক একজন অত্যন্ত অভিজ্ঞ পর্বতারোহী। সে আগেও কেটুর চূড়ায় গিয়েছে এবং সেখানকার প্রতিটা কোণ আর সেখানকার পরিবর্তনশীল আবহাওয়ার পূর্ণ ধারণা তার আছে। সরাসরি এলিয়েটের কাছে যায় এবং জিজ্ঞেস করে যে উপরে যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে সে কি করবে। এলিয়েট তার টাকার অহংকারে ডুবে বলে যে তাদের সাথে পৃথিবীর সেরা আবহাওয়া বিশেষজ্ঞ আছে এবং আগামী 2 মাস পর্যন্ত আবহাওয়া খারাপ হওয়ার কোনো ইঙ্গিত নেই। ভিক তাকে সতর্ক করে বলে যে পাহাড়ে আবহাওয়া কারো আপন নয় এবং একবার ঝড় এলে তার কথাকে মজার বিষয় বানিয়ে উড়িয়ে দেয়। এরপর ভিক সেখান থেকে চলে যায়, দাড়ি কামায় এবং রাতের অন্ধকারে একা নীরবে কেটুর চড়াই শুরু করে দেয়। পরের দিন এলিয়েটের 5 জনের দলও তাদের যাত্রা শুরু করে। উৎসাহ আর আনন্দ নিয়ে তারা উপরের দিকে এগিয়ে যায়। যখন তারা 26,000 ফুট উচ্চতায় পৌঁছায়, যেখানে বাতাস অনেক পাতলা হয়ে যায়, তখন হঠাৎ রেডিওতে নিচ থেকে বার্তা আসে যে একটা ভয়াবহ ঝড় খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। দলের নেতা টম অভিজ্ঞ ছিল। সে তৎক্ষণাৎ বলে যে এটা অত্যন্ত বিপজ্জনক সংকেত এবং এখনই ফিরে যাওয়া উচিত। কিন্তু এলিয়েট তার জেদে অটল থাকে। তার শুধু তার এয়ারলাইনের ফ্লাইট আর তার প্রচারণার চিন্তা ছিল। সে বলে যে তারা তাদের প্রথম লক্ষ্য থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে আছে এবং ঝড় হয়তো তার দিক বদলে নেবে, যেমনটা প্রায়ই রেডিওতে রিপোর্টে হয়। টম আর এনি জানতো যে এটা মৃত্যুর ডাক, কিন্তু এলিয়েটের টাকার চাপ আর তার জেদের কাছে শেষমেশ তাদের নিজেদের যান ঝুঁকিতে ফেলে এগিয়ে যেতেই হয়। নিচে বেস ক্যাম্পে থাকা পিটার যখন দেখে যে ঝড়ের সতর্কতার পরেও তারা ফিরে আসছে না, তখন তার ঘাবড়ানি বেড়ে যায়। তার বাবাকে হারানোর দুঃখ মনে পড়ে। সে আবার রেডিওতে টমের সঙ্গে যোগাযোগ করে এবং চিৎকার করে জানায় যে দক্ষিণ দিক থেকে একটা অত্যন্ত ভয়াবহ ঝড় তাদের দিকে এগিয়ে এসেছে এবং এখনো যদি তারা কেউ না ফিরে তাহলে তাদের কেউ বাঁচবে না। কিন্তু এলিয়েট আরেকবার তার মসৃণ কথাবার্তায় টমকে রাজি করিয়ে ফেলে। পিটার তার দূরবীন দিয়ে অসহায়ভাবে দেখতে থাকে যে তার বোন অ্যানি মৃত্যুর পাতা ফাঁদের দিকে পা বাড়াচ্ছে। সে আগেই তার বাবাকে হারিয়েছিল এবং এখন সে কোনো মূল্যেই তার বোনকে হারাতে চাইছিল না। উপরের পাহাড়ে প্রকৃতির আসল তাণ্ডব শুরু হয়ে যায়। হঠাৎ একটা ভয়াবহ তুষার ঝড় আসে। বরফের মোটা চাদর আর হাড় গলিয়ে দেওয়া ঠান্ডার মাঝে এই 5 জন অনেক কষ্টে এগিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ অ্যানির পায়ের নিচ থেকে বরফের একটা বড় স্তর সরে যায়। তখন অ্যানি দুটো পাথরের মাঝখানে তৈরি একটা গভীর খাদে পড়তে শুরু করে। যেহেতু তারা সবাই একই দড়িতে বাঁধা ছিল, তাই অ্যানির পড়ার সাথে সাথে বাকিরাও নিচের দিকে টানা পড়তে থাকে। কিন্তু ভাগ্যক্রমে অ্যানি যখন পৃষ্ঠ থেকে সামান্য উপরে ঝুলছিল, তখন তার দড়ি একটা ধারালো পাথরে আটকে যায় এবং পরের মুহূর্তে সেই দড়ি মাঝখান থেকে ছিঁড়ে যায়। অ্যানি সেই গভীর খাদে নিরাপদে পড়ে যায়, কিন্তু এখন সে সেখানে আটকা পড়ে গেছে। উপরের বাকি 4 জনও এই ঝড়ের কবলে পড়ে এদিক ওদিক ছিটকে যায়। তখন উপর থেকে বরফের একটা বিশাল স্রোত অর্থাৎ বরফ ধস আসে এবং পুরো দলের দিকে মৃত্যু হয়ে এগিয়ে আসতে থাকে। এর কবলে পড়ে দলের আরো 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়। এখন সে গভীর খাদের ভিতরে মাত্র 3 জন বেঁচে ছিল, অ্যানি, এলিয়েট আর টম। উপর থেকে সেই খাদ বরফের পুরোপুরি একটা মোটা স্তরে ঢেকে গিয়েছিল, যার সরাসরি অর্থ ছিল যে 3 জনই বরফের নিচে এখন জীবন্ত কবর হয়ে গেছে। তাদের বাইরের দুনিয়ার কোনো খবর ছিল না। নিচ থেকে রেডিওতে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু সেখানে কোনো সংকেত ছিল না। অ্যানি মোর্স ভাষা জানতো এবং সৌভাগ্যক্রমে পিটারেরও এই বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল। অ্যানি ছোট পাথর আর ধাতু দিয়ে মোর্স করে সংকেত পাঠায়, যা কোনোভাবে নিচে লাগানো যন্ত্রগুলো ধরে নেয়। পিটার যখনই জানতে পারে যে তার বোন এখনো জীবিত আছে, তার বুকে যেন প্রাণ ফিরে আসে। কিন্তু এখন সময় তাদের বিরুদ্ধে ছিল। বিশেষজ্ঞরা বলছিলেন যে এত উচ্চতায় আর এত ঠান্ডায় তারা 36 ঘন্টার বেশি বেঁচে থাকতে পারবে না, কারণ তাদের কাছে অক্সিজেন আর জরুরি ঔষধের খুবই অভাব ছিল। সবচেয়ে বড় সমস্যা ছিল যে বরফের নিচে তাদের অবস্থান কিভাবে খুঁজে বের করা যাবে এবং সেখানে পৌঁছালে বিশাল বরফের দেওয়াল কিভাবে সরানো যাবে। এটা অসম্ভবের মতোই লাগছিল। পিটার তার বোনকে বাঁচাতে নিজে উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার নিজের জান গেলেও এজন্য সে সেনাবাহিনীর কাছে যায় এবং তাদের কাছ থেকে নাইট্রোগ্লিসারিনের শক্তিশালী বোমা চায়। এই বোমা এতটাই শক্তিশালী ছিল যে সামান্য ঝাঁকুনি বা একটু সূর্যের আলো পড়লে এইগুলো নিজে থেকেই ফেটে যেতে পারে।
এলিয়েটের কোম্পানি 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা করে যাতে আরো কেউ এই মিশনে পিটারের সাথে যেতে পারে। টাকার লোভে একটা দল তৈরি হয়ে যায়, কিন্তু যাত্রা শুরু করার আগে পিটারকে পরামর্শ দেওয়া হয় যে তার দলে ভিককে অবশ্যই রাখা উচিত। ভিক সেই অভিজ্ঞ মানুষ যে চড়াই শুরু হওয়ার আগেই এলিয়েটকে সতর্ক করেছিল। ভিকের অতীত অত্যন্ত বেদনাদায়ক ছিল। 4 বছর আগে নিজের স্ত্রী, যে একজন বিখ্যাত পর্যটন গাইড ছিল, এই পাহাড়ের একটা ভয়াবহ ঝড়ে নিখোঁজ হয়ে যায়। ভিক তাকে খুঁজতে পাগলের মতো উপরে গিয়েছিল। ভিক তার স্ত্রীর লাশ পায়নি, কিন্তু 3 জনের যান বাঁচিয়ে ফিরিয়ে এনেছিল। এই ঠান্ডায় তার পায়ের আঙ্গুল বাজেভাবে পচে গিয়েছিল। সে আজও তার স্ত্রীর শেষ নিশানা খুঁজে পেতে প্রায় এই বিপজ্জনক পার্বত্য এলাকায় ঘুরে বেড়াতো। পিটার আর তার দল হেলিকপ্টারে করে ভিকের কাছে পৌঁছায়। ভিক তাকে সাহায্য করতে প্রথমে পরিষ্কার না করে দেয়, কারণ সে জানতো যে এই সময় K2-তে যাওয়া মানে সরাসরি মৃত্যুকে আমন্ত্রণ জানানো। পিটার তাকে মনে করিয়ে দেয় যে বছরের পর বছর আগে সে তার বাবা রয়েসের সাথে এভারেস্টে চড়েছিল। তখন ভিকের পুরনো স্মৃতি জেগে ওঠে এবং সে রাজি হয়ে যায়। এবং সে বলে এটা কোনো রেকর্ড গড়ার লড়াই নয়, এটা একটা উদ্ধার অভিযান এবং এখানে প্রতিটা পদক্ষেপ আমার ইচ্ছা মতো নেওয়া হবে। অন্যদিকে বরফের গুহায় আটকা পড়া 3 জনের অবস্থা প্রতিটা মুহূর্তে মিনিটের সাথে আরো খারাপ হয়ে যাচ্ছিল। ঠান্ডা এতটাই বেশি ছিল যে রক্ত জমে যাচ্ছিল এবং অক্সিজেনের ভীষণ অভাবে টমের ফুসফুস সাড়া দেওয়া বন্ধ করছিল। তাদের কাছে শ্বাস নিতে পারার একটা অত্যন্ত জরুরি ওষুধ ছিল। এলিয়েট তার পুরনো স্বভাব অনুযায়ী এখানেও অত্যন্ত স্বার্থপর হয়ে ওঠে। সে তার ওষুধ অন্য কারোর সাথে ভাগ করতে চাইছিল না। টম মরে গেলেও সে চাইছিল টম তাড়াতাড়ি শেষ হয়ে যাক, যাতে তার ভাগের ওষুধ এলিয়েট নিজে ব্যবহার করতে পারে এবং বেশি সময় বেঁচে থাকতে পারে। অ্যানির মন গলে যায় এবং সে নিজের ভাগের ইনজেকশন টমকে দিয়ে দেয়। এলিয়েট যখন বিষয়টা জানতে পারে তখন সে রাগে পাগল হয়ে যায় এবং অ্যানিকে গালাগালি করতে থাকে। এদিকে বাইরের দুনিয়ায় পিটার আর ভিকের দল যান হাতি নিয়ে উপরের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের কাছে সেই বিপজ্জনক নাইট্রোগ্লিসারিনের বোমাগুলো ছিল, যেগুলো তারা ছায়ার মতন আগলে নিয়ে যাচ্ছিল। রাস্তায় প্রকৃতি তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। একটা দলের বোমায় ছিদ্র হয়ে গিয়েছিল, আর যখনই সূর্যের কিরণ পড়ে তখনই বোমটা এত জোরে বিস্ফোরণ ঘটে যে পুরো পাহাড় কেঁপে গিয়েছিল এবং দলের 2 জন সদস্য সেখানেই মৃত্যুর ঘুমে ঘুমিয়ে পড়ে। এই বিস্ফোরণের কারণে অনেক পুরনো বরফ তার জায়গা থেকে সরে যায় এবং ভিক সেখানে একটা লাশের হাত দেখতে পায়। কাছে গিয়ে দেখতেই তার চিৎকার বেরিয়ে আসে। সে আর কেউ নয়, ভিকের নিজের স্ত্রী, যাকে সে 4 বছর ধরে খুঁজছিল। তার লাশ আজও বরফে সেইভাবেই অক্ষত ছিল। ভিক তার আঙ্গুল থেকে আংটিটি খুলে নিজের গলার লকেটে রেখে দেয়। তখন পিটার সেখানে একটি বাক্স খুঁজে পায়, যা দেখে ভিকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সেই বাক্স থেকে এমন একটা কঠিন সত্য সামনে আসে যা জানলে যে কারো রক্ত গরম হয়ে যাবে। আসলে 4 বছর আগে যখন ভিকের স্ত্রী ঝড়ে আটকা পড়েছিল, তখন এলিয়েট তার সাথেই ছিল। নিজের যান বাঁচাতে এলিয়েট ভিকের স্ত্রীর সব ডেক্সামেথাসন ওষুধ চুরি করে নেয় এবং তাকে যন্ত্রণায় একা ফেলে চলে গিয়েছিল। ভিক এখন বুঝে যায় তার স্ত্রীর মৃত্যুর আসল কারণ অন্য কেউ নয়, এই এলিয়েটই। ভিকের বুকের ভেতর প্রতিশোধের আগুন জ্বলতে থাকে এবং সে দ্রুত গুহার দিকে এগিয়ে যায়, যেখানে এলিয়েট আটকা পড়েছিল। রাত নেমে এসেছিল এবং এনির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছিল। সে রেডিওতে পিটারের সঙ্গে যোগাযোগ করে এবং দুর্বল গলায় বলে, পিটার, তুমি চলে যাও, আমাদের মধ্যে কেউই আর সকাল দেখতে পাবে না। নিজের জান ঝুঁকিতে ফেলো না। পিটার তাকে সাহস দেয়, কিন্তু পিটারের চোখের জলই থামছিল না। সেই রাতে এলিয়েট তার পশুত্বের সব সীমা পার করে দেয়। যখন এনি ঘুমাচ্ছিল তখন এলিয়েট হামাগুড়ি দিয়ে টমের কাছে যায় এবং তাকে বাতাসের একটা ফাঁপা ইনজেকশন দিয়ে দেয়। বাতাসের বুদবুদ তার নসে ঢুকতেই তার শ্বাস বন্ধ হয়ে যায় এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। যখন এনি চোখ খোলে তখন টমের শরীর ঠান্ডা পায় এবং পাশে পড়ে থাকা ফাঁকা সিরিজ দেখে বুঝে যায় যে এলিয়েট তার ওষুধ বাঁচাতে টমকে খুন করে। তখন গুহার ছাদ থেকে বরফ পড়তে শুরু করে এবং তখন উপর থেকে আলোর সামান্য একটু কিরণ দেখতে পায়। পিটার আর ভিক ঠিক সেই জায়গায় পৌঁছে গিয়েছিল। তারা পূর্ণ সাবধানতার সাথে নাইট্রোগ্লিসারিনের শেষ বোমা সেখানে সেট করে এবং একটা জোরদার বিস্ফোরণ ঘটায়, যাতে গুহার মুখ খুলে যায়। পিটার দ্রুত নিচে নামে এবং তার বোন অ্যানিকে দড়িতে বেঁধে উপরে তোলার প্রস্তুতি নেয়। তখন ভিক আর এলিয়েটের মুখোমুখি হওয়া হয়। ভিকের সুযোগ ছিল যে সে এলিয়েটকে সেখানেই শেষ করে দেয়, কিন্তু ভিক সত্যিকারের একজন পর্বতারোহী ছিল। ঘৃণা থাকার পরও সে এলিয়েটকে দড়িতে বেঁধে দেয়। তখনই পাহাড়ের একটা বড় অংশ হঠাৎ ধসে পড়ে যায়, যেখানে তারা সবাই দাঁড়িয়েছে। এখন দৃশ্যটা ঠিক 3 বছর আগের মতন ছিল। পিটার সবার ওপরে দড়ি ধরে ঝুলছিল এবং নিচের দড়িতে অ্যানি, ভিক আর এলিয়েট
একের পর এক ঝুলছিল। পাহাড়ের মাটি ঝরঝরে ছিল এবং হুক ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছিল। ভিক তৎক্ষণাৎ বুঝে যায় যে দড়ি সবার ওজন সামলাতে পারবে না এবং সে কিছু না করলে পিটার আর এনিও মারা পড়বে। ভিক পিটারের দিকে তাকায়, তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল। সে তার পকেট থেকে পুরনো ছুরি বের করে। পিটার চিৎকার করে, না ভিক, এটা করো না। কিন্তু ভিক হেসে দড়ি কেটে দেয়। ভিক আর এলিয়েট তারা দুজনেই একসাথে সেই অন্ধকার আর গভীর খাদে পড়ে যায় এবং চিরতরে হারিয়ে যায়। ভিক শুধু নিজের স্ত্রীর প্রতিশোধই নেয়নি, বরং একজন বাবার মতন পিটার আর এনিকে নতুন জীবন দিয়ে যায়। শেষমেশ সূর্যের নতুন কিরণের সাথে পিটার তার বোন এনিকে নিরাপদে নিচের বেস ক্যাম্পে নিয়ে আসে। এখন অ্যানির চোখে পিটারের জন্য ঘৃণা নেই, বরং অফুরন্ত ভালোবাসা আর সম্মান আছে এবং সে তার করা ভুলের জন্য মন থেকে মাফ করে দেয়। সে বলে, পিটার, আজ যদি বাবা এখানে থাকতেন তাহলে তোমাকে আর তোমার সাহসিকতাকে নিয়ে বাবা অনেক গর্বিত হতেন। পিটার সেখানে একটা সুন্দর পাথরের স্মারক তৈরি করে, যারা এই বিপজ্জনক উদ্ধার অভিযানে তাদের জীবন বাজি রেখেছিল। আর এখানেই গল্পের শেষ হয়।